দেখো আজকে আমরা অন্যরকম একটু বিষয় নিয়ে আলোচনা করি, যেটা আমাদের আইকিউ নিয়ে তোমাদের একটু তথ্য দেই। আইকিউ কিভাবে আসে আইকিউ নিয়ে একটু তথ্য দিই, তারপরে বাংলাতে আমরা আসি। আইকিউ এটা একটা এই কালারের চেয়ে আইকিউ দেখো আইকিউ এ প্রশ্ন আসে কিভাবে সেগুলো একটু দেখে। আচ্ছা, আইকিউ মূলত যেহেতু আমরা আইকিউ এর আলাদা ক্লাস নেব, জাস্ট এমনিতেই যদি আমি বলি, বলতো ভাত আমরা মূলত চাউল থেকে পাই, তাই নয় কি? এই চাউলের সাথে এমন কি যোগ করলে পুরস্কার পাই? বলতে পারবা যে ভাত মূলত আমরা কি থেকে পাই? চাউল থেকে পাই। এই চাউলের সাথে আর কি যুক্ত করলে পুরস্কার পাই? পি। কিভাবে পি হলো? দেখো রাইস, এই রাইস শব্দের পূর্বে যদি ধরো যে পি যুক্ত করে দেই, তাহলে সেটা হয়ে যায় কিন্তু প্রাইস, তাহলে সেটাই কিন্তু পুরস্কার হয়। তাহলে আমরা আইকিউ এর আজকে অনেকগুলো আইকিউ আছে, জাস্ট আমরা একটু বেসিক ধারণা দেই যে আইকিউ এর প্রশ্ন আসে কিভাবে। যেমন গত বছর, এই বছরই বলা হয়, গত বছর এখনো হয়নি কারণ এখনো অ্যাডমিশন শুরু হয়নি। এখানে যদি দেখায় যে দেখো রাবিতে প্রশ্ন আসে, এই যে এইরকম একটা প্রশ্ন এসেছিল এবছর। প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা ছিল, রাবিতে যারা পরীক্ষা দিয়েছিল দেখতা পাখির এই যে এরকম এই যে প্রশ্নটা দিয়েছিল না, যে যদি গাছকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় বাতাস, বাতাসকে বলা হয় নীল, তাহলে মাছ কোথায় সাঁতার কাটে? এই প্রশ্নটা ছিল না? যে এইরকমই, কিন্তু মানে এইরকম না, এটা কিন্তু আমরা ক্লাস নিয়েছি অনেক আগে। তোমরা যারা যুক্ত হচ্ছে ভাইয়া দেখো তো সবকিছু দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে সবকিছুই শিখবো আজকে। সাধারণ তোমাদের একটু আইকিউ বিষয়ে ধারণা দিচ্ছি, কারণ এই বছর থেকে আইকিউ অনেক কয়টা প্রশ্ন ছিল রাবিতে। এই প্রশ্নটা বলো তো কি উত্তর হবে? বাতাস হবে। কি কেন বাতাস হবে? জলকে বলা হয়েছে বাতাস, মানে এই এতগুলো দেওয়ার কি কারণটা কি বলতো? খালি মাথাটা ঘুরিয়ে দিবে, মানে কনফিউশনটা করে দিবে। তুমি একটা দেখলেই কিন্তু পাবে, বলছে জলকে বলা হয়েছে বাতাস, তাহলে কি? তাহলে মাছ কোথায় সাঁতার কাটে? বাতাসে সাঁতার কাটে, তাহলে উত্তর হবে হচ্ছে বাতাস। যদি এই রকম বলে যদি বলা হতো, যদি গাছকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় বাতাস, বাতাসকে বলা হয় নীল, যদি এইখানে মাছ বাদ দিয়ে যদি এইখানে বলা হতো যে মাছ না বাদ দিয়ে যদি বলতো যে পাখি কোথায় ওড়ে, পাখি যদি বলতো তাহলে কি হতো? পাখি বলতো না, তাহলে যে গাছকে বলা হয় সবুজ, তখন সবুজে পাখি কোথায়? না, উল্লেখ নেই। আমি বললাম যে মাছ বাদ দিয়ে যদি পাখি দিত, যে বলতো এখানে, তাহলে পাখি কোথায় উড়বে বা কোথায় থাকবে বা কোথায় অবস্থান করবে?
গাছে থাকবে তাহলে যে গাছ হবে কি, তখন সবুজ উত্তর হবে। বিষয়টা বুঝতে পারছো? মানে যেভাবেই হোক তোমাদের এতগুলো প্রশ্ন দেওয়ার কারণ কি, এতগুলো প্রশ্ন দেওয়ার কারণটা হচ্ছে মানে ওই মাথাটা বা কনফিউশনটা সৃষ্টি করার জন্য। এইরকম করে ধরো আইকিউ থাকবে, যেমন আরো আইকিউ থাকে যেরকম বিশেষ করে আইকিউ থাকে হচ্ছে আইকিউ থাকে এই যে এইরকম একটা আইকিউ থাকে, যেটা এইরকম বলো তো দেখি যে 2025 সালের 1 জানুয়ারি যদি বুধবার হয়, এবছরের 31 ডিসেম্বর কি বার হবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া দেখো তো সবকিছু শুনতে পাচ্ছ কিনা? সন্দীপ বিশ্বাস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, তোমরা সবাই ভালো আছো? সোমবার হবে, এটা কি কিভাবে বল, এমনিতেই বললাম নাকি? যদি এই কথাটা মাথায় রাখবে, এই কথা একটু লিখে ফেলো, মানে 2025 সালের 1 জানুয়ারি যদি বুধবার হয়, না জাস্ট এমনিতেই, আর প্রশ্নটা একটু লিখে ফেলো, প্রশ্নটা একবার লেখো সবাই, একটু এই প্রশ্নটা একটু লেখো। আমরা আজকে অনেক কিছুই শিখবো, আজকে একটু আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, অনেক কিছুই শিখবো আমরা। দেখো প্রথমে একটু আইকিউ নিয়ে একটু ধারণা দিচ্ছি, এই আইকিউটা একটু নিয়ে ধারণা দিই, তারপরে আমরা আজকে যেহেতু শনিবার আমাদের আজকে লেকচারে হচ্ছে বাংলা ক্লাস, আমরা বাংলা ক্লাসটাও নিব। জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তোমাদের পড়াশোনা কিন্তু সেরকম হচ্ছে না, আরো ভালো করা দরকার, আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই প্রশ্নটা একটু একবার লিখে ফেলো যে 2025 সালের 1 জানুয়ারি যদি বুধবার হয়, অর্থাৎ 1 জানুয়ারি ছিল বুধবার, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে? 31 ডিসেম্বর কি বার হবে? রবিবার, সোমবার, শনিবার, বুধবার। এইরকম যদি দেখো আইকিউ থাকে, এইরকম যদি আইকিউ থাকে প্রশ্নতে, তাহলে কিভাবে উত্তর করবা? আর বার বের করারও আমরা টেকনিক শিখিয়ে দিব খুব সহজে, যদিও আজকে আমরা আইকিউ ক্লাস নিব না, জাস্ট একটু প্রশ্নগুলো কিভাবে আসে বিশ্ববিদ্যালয়গুলোতে, মাঝে মাঝে কোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে আইকিউ থাকে, চট্টগ্রামেও থাকে, আবার রাবিতেও কিছু কিছু আইকিউ দেওয়া শুরু করেছে। যদি এইরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কিভাবে উত্তর করব সেটাই আমরা আজকে দেখব। দেখো এইরকম যদি থাকে তাহলে কি মাথায় রাখবা, কি জানো? আগে মাথায় রাখবা যে ওই বছরটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার দেখার উপায় কি? 4 দিয়ে ভাগ করতে হবে। গুড। অর্থাৎ কোন সালটা আগে দেখবা ওই সালটা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার না থাকে, না যদি লিপ ইয়ার না থাকে, কথা বোঝো, যে সালটা দিয়ে দিয়েছে পরীক্ষার হলে, বলছে 2025 সালের 1 জানুয়ারি যদি বুধবার হয়, তাহলে ওই বছরেরই তাহলে কি ডিসেম্বর, মানে ডিসেম্বরের 31 ডিসেম্বর কি বার হবে? তাহলে মাথায় রাখবা যদি লিপ ইয়ার না থাকে তাহলে যে বার দিয়ে শুরু হবে বছর ওই বার দিয়েই শেষ হবে। লিপ ইয়ার না থাকলে তাহলে বছরটা কি হবে? এটা লিপ ইয়ার না, তাহলে কি দিয়ে শুরু হয়েছে? বুধবার, তাহলে এটা উত্তরও হবে হচ্ছে বুধবারে। বুঝতে পেরেছ? এই যে আমরা এখানে দেখো, আমরা এই যে এটা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যে সাধারণত বছরের সপ্তাহে যেদিন বছর শুরু হয় সেদিনই শেষ হয়, কিন্তু অধিবর্ষ পরের দিন শেষ হবে। তাহলে অধিবর্ষটা কি? এই দিকে এখন লক্ষ্য করো, লেখো লিপ ইয়ার যদি হয়, লেখো লিপ ইয়ার যদি হয় যে দিন দিয়ে শুরু হবে, যে দিন দিয়ে শুরু হবে, তাহলে বছরের শেষ 31 ডিসেম্বরও সেই দিনই হবে। 31 ডিসেম্বরও সেই দিনই হবে। 31 ডিসেম্বরও সেই একই দিন হবে। এই যে এরকম করে লিখতে পারো, আমরা এই যেখানে লিখে দিয়েছি যে সাধারণ বছরের সপ্তাহে যেদিন বছর শুরু হয় সেদিনই শেষ হয়, অর্থাৎ যে দিন দিয়ে বছর শুরু হবে সেই দিনই শেষ হবে। লেখা হয়েছে? আচ্ছা, এখন লিখবা কিন্তু যদি অধিবর্ষ হয় তাহলে পরের দিন দিয়ে শেষ হবে, কিন্তু
ওই সালটা যদি অধিবর্ষ হয়, কিন্তু ওই সালটা যদি অধিবর্ষ হয় তাহলে কি হবে? অধিবর্ষ হলে পরের দিন শেষ হবে। তাহলে এখন যদি আমরা যদি এটা বলি, যদি আমরা এটা বলি, দেখি পারো কিনা। চলতি বছর অর্থাৎ 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। এই বছরের 31শে ডিসেম্বর কি বার হবে? বৃহস্পতিবারই হবে। কেন বৃহস্পতিবার হবে? অধিবর্ষ না। আচ্ছা, যদি এখন তোমাদের আমি যদি বলতাম, যদি এখন তোমাকে আমি বলতাম যে 2024 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 2024 সালের 31শে ডিসেম্বর কি বার হবে? কি বার হবে? তাহলে হবে কি হবে? সোমবার। কারণ মাথায় রাখবা 2024 সালে একটা অধিবর্ষ। তাহলে এই কথাটা মাথায় রাখলে কি হচ্ছে, তাহলে অনায়াসেই উত্তর করতে পারবা। আর আমরা একটা যে কোনো একটা সাল, যেমন ফর এক্সাম্পল, তাহলে দেখো 2024 সাল মাথায় রাখবা কি, যদি ওই সালটা অধিবর্ষ হয় তাহলে কি হবে? যে দিন দিয়ে শুরু হবে বছর, সেই দিন দিয়ে বছর শেষ হবে। কারণ কি, অধিবর্ষ যদি না হয় তাহলে বছরটা হয় কত? 365 দিন দিয়ে না? 365 মানে বেজোড় দিন দিয়ে শুরু হবে, বেজোড় দিন দিয়ে শেষ হয়ে যায়। আর অধিবর্ষ হলে 66 দিন হয়ে যাচ্ছে, তখন পরের দিন হয়ে যাচ্ছে, একদিন বেড়ে যাচ্ছে। তাহলে এই কথাটা মাথায় রাখলেই হবে যে অধিবর্ষ হলে যে দিন দিয়ে শুরু হবে তার পরের দিন হবে, আর অধিবর্ষ না হলে যে দিন থাকবে সেই দিনে। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারছো, এইরকম হচ্ছে আইকিউ থাকে। আইকিউ এটা বল, ওইটা তো হচ্ছে স্পেলিং দেওয়া আছে। যদি আইকিউ দিয়ে দেওয়া থাকে, বলো তো দেখি এটা পারো কিনা। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? আয়নায় যদি প্রতিফলিত হয় তাহলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? বি নাম্বার না? বি নাম্বার হবে কি? মানে তুমি বলতেছো বি নাম্বার রাইট, সঠিক হবে? হবে না তো, কারণ বি নাম্বার যদি হয়, এটা যদি ঘুরে যায় একই হবে। প্রথমে দেখো এন ছিল এইরকম, তাহলে আয়নায় ঘুরে যাবে না? ডি নাম্বার অ্যান্সার হবে। দেখো এখানে বলছে আয়নায় প্রতিফলিত হলে, আয়নায় আর দুটো প্রশ্ন আসে এখান থেকে। একটা হচ্ছে আয়না। আচ্ছা, আয়নায় দেখো তো, আমি যদি ডান হাত দিয়ে যদি চুল আশ্রাই, দেখা যায় কোন হাত? বাম হাত দেখা যায় না? আবার বাম হাত, হ্যাঁ। এই আয়নায় আর হচ্ছে পানি, এই দুইটা দিয়ে একটু কনফিউশন হয় কিন্তু পানিতে, আয়নাতে এবং পানিতে। জাস্ট টেকনিক কি মনে রাখবা, যদি কোনো কিছু আয়নায় থাকে, আয়নায় যদি মনে, তোমাকে শর্টকাট বোঝাই, এটা হচ্ছে যেহেতু চাইছে কোথায়? আয়নায় চাইছে। আয়নায় যেদিকে আছে মাথায় রাখবা, এইটা হচ্ছে আয়না, এইরকম দেখাচ্ছে। জাস্ট কি করবে, আয়নাটা মাথা করে, এইটা হচ্ছে হাত। আয়নায় যদি এইরকম দেখায় তাহলে কি সোজা এই আছে, এটা জাস্ট এইরকম হবে। আয়না এরকম আছে, জাস্ট এইরকম হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এইখানে ছিল এনটা এরকম স্বাভাবিক ছিল, তাহলে এই শব্দটা এইটাই কিন্তু এইদিকে ঘুরে যাবে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এটা হচ্ছে আয়নায়, মাথায় রাখবা। আর পানিতে কি হয়, পানিতে যদি এইরকম থাকে, পানিতে খালি উপর থেকে নিচে আসবে। লেখো এইভাবে যে আয়নায় কোনো কিছু দেখা গেলে আয়নায় ডান থেকে বাম দিকে পরিবর্তন হবে। আয়নায় কোনো কিছু দেখা গেলে সেটা ডান দিক থেকে বাম দিকে যাবে। আয়নায় কোনো কিছু হলে ডান দিক থেকে বাম দিকে যাবে, দেখা গেলে সেটা ডান দিক থেকে বাম দিকে যাবে। হ্যাঁ, এই তো গুড। ডি নাম্বার, হ্যাঁ, অটো।
এটা হচ্ছে ডি। লিখছো আয়নায় কোনো কিছু হলে সেটা ডান দিক থেকে কোন দিকে যাবে? বাম দিকে যাবে। আর আরেকটা লিখবা হচ্ছে পানিতে, লেখা হচ্ছে পানিতে কোনো কিছু হলে সেটা উপর থেকে নিচে আসবে। পানিতে কোনো কিছু হলে সেটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে। হ্যাঁ, তাহলে দেখো আমি যে এইরকম করে দেখো, আমার আগে লেখা শেষ করো। আমি যে এখন দাঁড়িয়ে আছি, আমার মাথাটা কোন দিকে আছে? এখন উপর দিকে আছে, কিন্তু আয়নায় দেখো উল্টো ভাবে দেখা যায় না? আগে পা দেখা যায়, তারপর নিচে মাথা দেখা যায়। হ্যাঁ, পানিতে, তাই না? সে এই কথাটাই মাথায় রাখবা। আয়নায় হলে সেই কথাটা কি হবে? ডান দিক থেকে বাম দিকে যাবে, কারণ আমি ডান হাতে খাবার খেলে দেখায় কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছে, তাই না? উল্টো দিকে হয়ে যাচ্ছে। আর পানিতে উপরে থাকলে সেটা নিচে হবে। মানে উপর থেকে নিচের দিক দেখাবে, বুঝতে পেরেছ? সেই জন্য এ নাম্বার হবে না, বি নাম্বার হবে না, সি নাম্বার হবে না, ডি নাম্বার রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? এটা তো বুঝবা না, এখানে একটা মিস্টেক আছে। বি নাম্বার হবে, কারণ এইটারটা ওই দিকে আসবে। বুঝতে পেরেছ? আর এইটারটা ওইটা দিয়ে যায়, কারণ আয়না মানে কি ডানে থাকলে মানে ডানে, মানে অনেকজন মনে করবে যে এইটাকে জাস্ট উল্টাই দিবে, কিন্তু এই কথাটা দেখো, এই দিকে দেখো, এরকম যেটা আছে এই শব্দটা যদি বলতো পানিতে, তাহলে কিন্তু এই কথাটা খালি এই দিকে ঘুরে আসতো। এই এনটা উল্টো ভাবে আছে, সিধে হয়ে যেত, তাই না? তাহলে এন কিন্তু প্রথমে শুরু দিয়ে যেটা থাকতো সেটাই হতো। আর আয়নায় যেহেতু বলছে, তাইলে এই এনটা কিন্তু শেষে চলে যাবে, কারণ এই কথাটাই মনে করো এটা তুলে নিয়ে আসতেছ, এই পাশে বসাই দিলে তাহলে আর দিয়ে শুরু হচ্ছে না। বুঝতে পেরেছো? এইরকম থাকবে। তাহলে দুটো কথা মাথায় থাকবে, আয়নার পানিতে। আচ্ছা দেখি আর আমরা পানিতে দেখি কোন শব্দ লিখেছি কিনা। এরকম যদি থাকে, এরকম কিন্তু রাবিতে প্রশ্ন আসে। এটা বলো তো দেখি, যে 0, 5, 12, 21 তার পরবর্তী সংখ্যা কত? কথা হবে বলতে পারবা? এমনিতে আগে দেখবা যে ওই সংখ্যাটা কি হিসাবে আছে। এখানে কত ব্যবধান আছে? 5। তারপরে কত ব্যবধান? 6 আছে না 7 আছে? 7। তারপরে কত ব্যবধান আছে? 12 থেকে এখানে 9। তাহলে দেখো তো কত ধারাবাহিক কত হচ্ছে? 5, 7, 9, তারপর ধারাবাহিক কত? 11 হতে পারে, তাই না? তাহলে 12 আর 11 কত হবে? ও সরি, 9 আর 11 কত হচ্ছে? 20 হয় না। এখানে হচ্ছে এই দ্বারাটা হচ্ছে এইভাবে দেওয়া আছে। আগে তোমাকে যে কোনো অঙ্কর আগে ওই দ্বারাটা অনুপাতটা দেখতে হবে যে কোন ভাবে দেওয়া আছে। এরকম আরো কয়েকটা আছে, দ্বারা আমরা এটাকে শেষ করে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5, তারপরে হচ্ছে কত? 7, তারপরে কত আছে? 9, মানে 9, কারণ 12-র সাথে 9 যুক্ত করলে 21 হয়েছে। আচ্ছা, 21-এর সাথে এখন পরবর্তী যোগ করলে 11, যেহেতু এই সিকোয়েন্সটা যাচ্ছে। তাহলে 21-এর সাথে 11 যুক্ত করলে কত হয়? 33 না 32, 32 হচ্ছে 32। 32-এর সাথে আবার 13 যুক্ত করলে কত হয়? 45 হয় না? 45 তো এখানে দিয়েই দেওয়াই আছে, কারণ মাঝখানে একটা না, ওই এই মাঝখানে একটা লাগবে। তাহলে এটা কত হবে বলো তো? কত হবে? 32। বুঝতে পেরেছো? এইরকম সিকোয়েন্স দিয়ে যাবে। আচ্ছা, এইরকম দিয়ে আরো কত কিছু অঙ্ক আছে, যেমন এইরকম শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 6, 12, 20, 30, তারপরে কত সংখ্যা বসবে? এরকম কত সংখ্যা, মানে তাহলে আমরা বুঝতে পারছি যে আইকিউ 42 হবে। কিভাবে 42 হবে? এটা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত আসছে 10 ব্যবধানে। আচ্ছা,
মানে 6 সিনথিয়া তাবাসসুম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক দিন পর ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম, বেশ ভালো আছি, তোমরা কেমন আছো? 8 পরে আবার 10 বাড়ছে। তাহলে তুমি মাথায় রাখবা কিভাবে, দেখো কোথায় গেল, হ্যাঁ দেখো এটা হচ্ছে মাথায় রাখবা। প্রথমে আগে দেখবা 6 এর পরে কত আছে, 12 হয়েছে, তাহলে কত ব্যবধান, 6 ব্যবধান। 6 এর পরে আবার 20, মানে 12 এর পরে আবার 20 হয়েছে, তাহলে কয় ব্যবধান, 8 ব্যবধান। 8 এর পরে আবার কত হয়েছে, 30, কত 10, তাহলে 10 এর পরে আবার কত হবে, 12, তাহলে 30 এর সাথে 12 যোগ করে দিলেই 42। এটাই আসছিল। এটা এটা কিন্তু আমরা কিন্তু ক্লাসে কিন্তু অনেক আগে করাইছি, যারা ক্লাস মানে পরীক্ষাও কিন্তু আগে কেউ করাইছি, মানে তা সেই জন্য যে টেনশন নেই, ওই আইকিউ তাহলে বুঝতে পারবো যে এইরকম করে আসবে। তাহলে সিকোয়েন্সটা বুঝতে পেরেছো যে আইকিউ এর কিছু কিছু দ্বারা আছে, সবগুলো তো আর থাকবে না, কিছু কিছু যেগুলো আমরা এখানে দিয়েছি মোটামুটি এরকম গুলো এই দরজে থাকবে আর কি। আবার এরকম যদি দেয়, ইংরেজিতে যদি দেয় যে ফাইন্ড দ্য নেক্সট টার্ম অফ দ্য সিরিজ অন 9, 25, 49, 81, তাহলে এটা একটা কিন্তু সিকোয়েন্স। বলতো এইটা কিভাবে হবে, এটা কি বলতে পারবা? সবাই যারা অনলাইনেও আছো তারাও সবাই একটু বলো। সিনথিয়া তাবাসসুম আপু, এখন থেকে একটু আবার রেগুলার ক্লাস করো, ভালো কিছু করবা ইনশাআল্লাহ। 27 নাম্বারটা বলো তো দেখি যে এটা কোন সিকোয়েন্সে হয়েছে। মানে 81 পর্যন্ত চলে গেছে, তাই না? এটা সিকোয়েন্সটা ধরতে পারছো যে কিভাবে এসেছে? প্রথমে ধরো অন 8 করে, মানে এই বাড়লে তুমি হিসাব করতে পারবা না, মানে বাড়লে কারণ 81 পর্যন্ত গেছে অনেক। এটা সিকোয়েন্সটা হচ্ছে এইরকম যে এই অনের পরে যদি স্কয়ার দিই কত হয়, অনই হয়। তারপরে 3 এর পরে যদি স্কয়ার দিই কত হয়, 9 হয়। তারপরে যদি এই 5 এর উপর স্কয়ার দেই কত হয়, 25। তারপরে যদি 7 এর উপর স্কয়ার দেই কত হয়, 49। তারপরে যদি দেই 9 এর উপর যদি স্কয়ার দেই কত হয়, 91। 9 নং 81, সরি 9 নং 81। তাহলে দেখো এখানের সিকোয়েন্সটা কি, 1, 3, 5, 7, 9, 2 করে পারছে, তাহলে 11 হবে, 11 এর উপর স্কয়ার, 11, 11 কত হবে, 121। বুঝতে পেরেছো? মানে সবগুলোই যে এক সিকোয়েন্সেই থাকবে যে 1 এর পরে 2, মানে ওইরকম হবে না আর কি, এক একটা সিকোয়েন্স এক এক রকম থাকবে। তো আমরা আশা করছি মোটামুটি আইকিউ থেকে, যেদিন আমরা আইকিউ ক্লাস নেব সেদিন শুধু আইকিউ থাকবে। মোটামুটি তো ট্রাম গুলো বুঝতে পেরেছো যে এইভাবে আসতে পারে নাকি, মানে ওটাও এই সিকোয়েন্সে এসেছে। এটা তাহলে বলো তো এটা কোন সিকোয়েন্সে এসেছে, 9 স্কয়ার দিয়ে এসেছে। তাহলে স্কয়ার গুলো দেখো কিভাবে এসেছে, স্কয়ার গুলো এসেছে 9 হয়েছে, তাহলে 3 এর উপর যদি স্কয়ার দেই 9, 6 এর উপর যদি স্কয়ার দেই 36, 9 এর উপর যদি স্কয়ার দেই 81, তারপরে 12 এর উপর যদি স্কয়ার দেই 144। তাহলে এখানে সিকোয়েন্সটা কত, 3, 6, 9, 12, তারপর কত হবে, হ্যাঁ 3 করে, তাহলে 12 পর 15, তাহলে 15 এর উপর যদি স্কয়ার দেই 15, 15 কত হবে, 225। 5, 5, 25, হাতে 2, 5, 5, 7, আর এখানে হচ্ছে 5, 1, তাহলে কত, 225। 5 আর 5 সাথে 12, 2 হাতে 2, 225। ইজি, মানে জাস্ট একটু ট্রাম গুলো বুঝতে হবে যে হ্যাঁ এরকম আসতে পারে। তো আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো যে এই ট্রাম গুলো হচ্ছে আইকিউ আসতে পারে নাকি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখন একটু বাংলা নিয়ে একটু কথা বলি। এই বাংলা নিয়ে একটু কথা বলি। বাংলা নিয়ে প্রথমে যদি বলি যে আমাদের এখন পাঠ্য বই যেহেতু এবার 25 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এই যে মোট পড়তে হবে হচ্ছে, গদ্য পড়তে হবে 12টা, গদ্য হচ্ছে 12টা, পদ্য হচ্ছে পড়তে হবে 12টা, আর হচ্ছে উপন্যাস, নাটক এবং হচ্ছে নাটক ও উপন্যাস পড়তে হবে 2টা, নাটক এবং উপন্যাস 2টা। এই মোট 12, 12, 24, 2, 26, মোট 26টা গদ্য, কবিতা, পদ্য পড়তে হবে। হ্যাঁ 26টা।
আর এখন যারা 26 সাল থেকে যারা পরীক্ষা দিবে তাদের এইখানের মধ্যে কিছু কিছু ওই যে বাদ হয়ে গেছে, নতুন করে কিছু কিছু যুক্ত হয়েছে। না, ওদের ক্ষেত্রে ওটা বাড়বে, কিন্তু ওদের মানে কিছু কিছু কবিতা মাইনাস হয়ে আবার নতুন গুলো সংযুক্ত করে নতুন করে আসবে। কিন্তু তোমাদের এটা এই বছরের পরীক্ষা হবে না। আসবে আসবে, নাটক উপন্যাস তো আর মিস নেই, কারণ এই দুটো তো আছেই। না, ওরা দেখবা যে ফার্স্ট টাইমে পড়েইনি। পড়ছিলাম, নাম করা কোচিং এ পড়ছিলাম বুঝলি। ওইভাবেই তো যায়। আর সবগুলো মানুষের স্বপ্নগুলো কি দেখো, যারা বাঙালিরা হচ্ছে বুঝতে সমস্যা করে, আর ওই যে নাম করা গুলোতে যায়, কারণ ওই যে মনে করে মাথায় মনেই করে যে ওখানে গেলেই মনে করে চান্স পাবো। কিন্তু যারা দেখো যে আমাদের যারা স্টুডেন্ট আছে, মানে দেখবো প্রত্যেক মানুষই মনে করে চিন্তা করে ওখানে গেলে মনে করে আমি চান্স পাবো, আমার একটা ভালো একটা পজিশন হবে। কিন্তু তারা যে তোমার খোঁজ কোনোদিন তুমি যে পড়ছো, তুমি কোনদিন খোঁজ খবর নিচ্ছে? তোমাকে কোনোদিন কিন্তু খোঁজ খবর নিয়ে নেই, যে কোনোদিন তোমাকে খোঁজ খবরই নেয়নি। তাইলে দেখো, শুধু শুধু ওই নাম করা প্রতিষ্ঠানে গিয়ে তো তোমার স্বপ্নগুলোকে বিফলে রেখে আসা যাবে না। স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মাথায় রাখবা কোচিং, মানে তোমার যেটা স্বপ্ন সেই স্বপ্ন যেন কোচিং এর হয়, তাহলেই সেটা পূরণ হবে। কিন্তু তুমি শুধু শুধু টাকার দ্বারা আমার কাছে এসে পড়লা, টাকার মাধ্যমে তুমি টাকা দিচ্ছ, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, চান্স পাও কিংবা না পাও, এরকম হলে তো তুমি চান্স পাবা না, কারণ তোমার সাথে আমার কোনো যোগাযোগই নেই, ওটা করতে পারবে না। আচ্ছা, এখন দেখো আমরা কিছু একটু যেহেতু আজকে ক্লাসটা নিতে চাইলাম কিন্তু সবাই আসেনি আজকে, আমরা দেখো কবিতা মোট কতটা আছে জানো? মোট কবিতা আছে হচ্ছে 12টা কবিতা। এই 12টা কবিতা, এখানে কবিতাগুলো ছন্দ আকারে হয়। আমরা একটু ছন্দ নিয়ে একটু কথা বলি, যেহেতু আমরা এটা, কারণ আমাদের এই ছন্দ থেকে প্রশ্ন আসে, ছন্দ নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ, এইগুলো নিয়ে আমরা একটু কথা বলে দিই। ছন্দ, যদি তোমাকে প্রথমেই যদি বলা হয় ছন্দ কোন তত্ত্বে আলোচিত হয়, ব্যাকরণের কোন তত্ত্বে ছন্দ আলোচিত হয়? ছন্দ এবং অলংকার তত্ত্ব আছে না, বলেছিলাম। মানে ছন্দ এবং অলংকার তত্ত্বে আলোচিত হয়। আমরা দেখো তত্ত্বগুলো আমরা কিন্তু পড়িয়ে দিয়েছি। ছন্দ এবং হচ্ছে অলংকার, ওরা ছন্দ এবং অলংকার তত্ত্বে আলোচিত হয়। পাওনি? দেখো ছন্দ এবং অলংকার, ছন্দ নিয়ে যেগুলো আলোচনা করে, তাহলে যদি ছন্দগুলো কোন তত্ত্বে আলোচিত হবে? ছন্দ এবং অলংকার তত্ত্বে আলোচিত হবে। আচ্ছা, আর যদি বলি ব্যাকরণের উচ্চতর ভাষা নিয়ে আলোচনা করে কে? উচ্চতর ভাষা, সেটা অভিধান তত্ত্ব। উচ্চতর ভাষা নিয়ে আলোচনা করে কে? ব্যাকরণের অভিধান তত্ত্ব। এখন এই ছন্দের আমরা একটু দুইটা তত্ত্ব একটু শিখে নেব। ছন্দের জাদুকর, লেখো একটু, ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। সত্যেন্দ্রনাথ দত্তকে এই ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। আর সান্দসিক কবি বলা হয় আব্দুল কাদির। সান্দসিক কবি আব্দুল কাদির। এই দুটি তত্ত্ব একটু লিখে নাও। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত এবং সান্দসিক কবি বলা হয় আব্দুল কাদির। ছন্দ নিয়ে আমরা একটু তথ্য দেই, কারণ অনেক সময় ছন্দ আসে, আবার অনেক সময় বলবে রেইনকোট গল্পটি কোন ছন্দে রচিত, অনেক সময়ই বলবে যে আহ্বান গল্পটি, সরি হ্যাঁ আব্দুল কাদির, আব্দুলটা আমি সংক্ষিপ্ত লিখছি, তুমি সম্পূর্ণ লেখো, আব্দুল কাদির। অনেক সময় বলবে রেইনকোট গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা, আহ্বান গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা, বিলাসী গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা, অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা, সেটাও আমরা একটু শিখে দিচ্ছি। তাহলে ছন্দ নিয়ে এতটুকু মোটামুটি হয়েছে। ছন্দের জাদুকরকে সত্যেন্দ্রনাথ দত্ত, ছান্দসিক কবি বলা হয় কাকে? আব্দুল কাদিরকে। এখন
আমরা শিখব ছন্দ 3 প্রকার হয়। ছন্দ কত প্রকার? ছন্দ হচ্ছে 3 প্রকার। সাধারণ অর্থে ছন্দ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আমরা প্রথমে এখানে একটু লিখে নেই, প্রথমে আমরা লিখি মাত্রাবৃত্ত ছন্দ। একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, একটা হচ্ছে স্বরবৃত্ত স্বরবৃত্ত স্বরবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত অক্ষরবৃত্ত। ছন্দ কত প্রকার? ছন্দ হচ্ছে 3 প্রকার, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত। এগুলোর বৈশিষ্ট্য আছে, কোনটা কোন চরণে হয় এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে দরকার নেই। যারা আমরা উচ্চ লেভেলে আছি বা যারা আমাদের ওই চাকরির ক্ষেত্রে পড়তে হয় তাদের তখন মাত্রাটা বৈশিষ্ট্য আসে, কিন্তু এগুলো আমাদের দরকার নেই। ছন্দ সাধারণত কত প্রকার? 3 প্রকার, একটা মাত্রাবৃত্ত ছন্দ, একটা স্বরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে গদ্যবৃত্ত ছন্দ। এই স্বরবৃত্তটা আমরা কবিতায় পাই না। কবিতায় আমরা কি পাই? স্বরবৃত্তর পরিবর্তে আমরা পাই হচ্ছে গদ্য ছন্দ। কোন ছন্দ পাই? স্বরবৃত্তর পরিবর্তে আমরা পাচ্ছি কোন ছন্দ? এখানে এখানে হচ্ছে গদ্য ছন্দ। এই অক্ষরবৃত্ত ছন্দরই লিখবা অপর নাম আধুনিক ছন্দ। লিখবা এই স্বরবৃত্ত ছন্দকেই বলা হয় আধুনিক ছন্দ, সরি অক্ষরবৃত্ত ছন্দকেই বলা হয় আধুনিক ছন্দ। আধুনিক ছন্দ, আধুনিক ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দকেই বলা হয় আধুনিক ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দকেই বলা হয় তদ্ভব ছন্দ। তদ্ভব ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দকেই বলা হয় যে চলিত ছন্দ। ছন্দ এইটা একটু লিখে নাও। আর অক্ষরবৃত্তরই রূপনারায়ণ হচ্ছে অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর, অমিত্রাক্ষর। অক্ষরবৃত্ত ছন্দরই রূপনারায়ণ অমিত্রাক্ষর ছন্দ। এই কয়েকটা তথ্য একটু শিখে ফেলো, তাহলে আশা করছি যে এগুলো আমাদের অনেক সময়ই কাজে লাগে। লেখো অক্ষরবৃত্ত ছন্দরই অপর নাম বা রূপনারায়ণ হচ্ছে অমিত্রাক্ষর। এই অমিত্রাক্ষর মানে এই অক্ষরবৃত্ত ছন্দই, কিন্তু এই অমিত্রাক্ষর অক্ষরবৃত্ত থেকেই একটু ছাঁটাই বাটাই করে যাচাই করে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। লেখো অমিত্রাক্ষর ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দরই রূপনারায়ণ। এখানে বলতে পারো রূপ, রূপনারায়ণ অমিত্রাক্ষর ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দরই রূপনারায়ণ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। অথবা এইভাবেও প্রশ্ন আসতে পারে অমিত্রাক্ষর ছন্দরই রূপনারায়ণ কোনটা, তখন অক্ষরবৃত্ত হবে। মানে দুইটা দুইভাবেই আসতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমরা অক্ষরবৃত্ত ছন্দকে আধুনিক ছন্দ বলা হয়, অক্ষরবৃত্ত ছন্দকে তদ্ভব ছন্দ, অক্ষরবৃত্তকে হচ্ছে চলিত ছন্দ। আমরা জানি চলিত ভাষাকেই কি বলা হয়? প্রমিত ভাষা, তদ্ভব ভাষা, দেশি ভাষা এবং আধুনিক ভাষা বলা হয় না? আমরা চলিত ভাষা সম্পর্কে বলেছি, ঠিক জন্য এইরকম বলা হয়। আচ্ছা, এখন আরো এই পাশে একটু লিখে ফেলবা, এই অমিত্রাক্ষর ছন্দের হচ্ছে জনক। অমিত্রাক্ষর ছন্দের জনক লেখো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল, অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওখানে একটু ব্র্যাকেটে লেখো অমিত্রাক্ষর ছন্দের জনক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আরো কয়েকটার জনক, সেটা হচ্ছে সনেটের জনক, বাংলা সনেটের জনক, বাংলা সনেটের জনক, বাংলা সনেটের জনক, বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। তারপরে তিনি সনেট মানে কি? সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা, 14 লাইন বিশিষ্ট কবিতাকেই সনেট বলা হয়। সনেটের জনক লেখো বাংলা সনেটের জনক। আর এমনি যদি প্রশ্ন বলে যে সনেটের জনক কে, এমনি যদি সনেটের জনক পেত্রাক, হ্যাঁ লেখো এমনি সনেটের জনক ইতালির পেত্রাক। সনেটের জনক ইতালির পেত্রাক, ইতালির পেত্রাক। এমনি সনেটের জনক ইতালির পেত্রাক। শুধু সনেটের জনক কে? তাহলে ইতালির পেত্রাক। আর বাংলা সনেটের অর্থাৎ মাইকেল মধুসূদন তো ইতালি গিয়ে ওখান থেকেই দেখেই বাংলায় এসে সনেট প্রবর্তন করেন। হ্যাঁ, এটা হচ্ছে ইতালির হচ্ছে পেত্রাক। বুঝতে পেরেছ? আচ্ছা,
এতটুকু গেল। এখন আমরা আর তথ্য দিব না, কারণ আমাদের এইখানে চলে আসে আরো অনেক তথ্য দেওয়া যায়, যেগুলো আমরা জাস্ট একটু বলি। ছন্দটা তাহলে কত প্রকার পাইছি? 3 প্রকার। এখন আমাদের এই পাঠ্য বইয়ে কয়টা কবিতা আছে? 12টা কবিতা আছে। এই 12টা কবিতা 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? 3টা ভাগে। অক্ষরবৃত্ত ছন্দেতে আছে মোট কয়টা কবিতা? 4টা কবিতা। গদ্য ছন্দে আছে মোট কয়টা কবিতা? 4টা কবিতা। মাত্রাবৃত্ত ছন্দে আছে তাহলে কয়টা কবিতা? 4টা। তাহলে 4 4 4 কয়টা কবিতা? 12টা কবিতা। এখন মাত্রাবৃত্ত ছন্দটা মনে রাখবা কিভাবে? লেখো মনে রাখার উপায়। মনে রাখার উপায়, মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখার উপায়। মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখার উপায় মনে রাখবা হচ্ছে এরকম করে, আসো মা প্রবি, আসো মা প্রবি। মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখার উপায় মনে রাখবা হচ্ছে আসো মা প্রবি। এই আতে মনে রাখবা 18 বছর বয়স। 18 সংক্ষেপ আমি লিখলাম 18 বছর বয়স। 18 তো আবার কিন্তু কবিতা কিন্তু এবার নাই, 18 বাংলায় লেখা, সরে 8 হয় 11 হ্যাঁ আ দিয়ে হচ্ছে 18। এই যে আসমা কবি বললাম না, এই শব্দের আ মানে কি? 18 বছর বয়স। তারপরে শোতে হচ্ছে সোনার তরী। তাহলে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। তারপরে তাহলে শো গেল। তারপরে মাতে লিখবা হচ্ছে মাত্রাবৃত্ত। মাতে মাত্রাবৃত্ত, মাতে মাত্রাবৃত্ত। আর প্রতে লিখবা প্রতিদান। প্রতে হচ্ছে প্রতিদান। আর বিতে হচ্ছে বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শিরে নিহারি আমারই নত শির শিকরই হিমাত্রী, বলবীর বল উন্নত মম শির। হলো? তাহলে এটা কি গেল? আসমা কবি 4টা। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বিভীষণের প্রতি মেঘনাদ মাত্রাবৃত্ত কি হবে? বুঝতে পেরেছ? বাদ দিতে তো শিখতে হবে। আচ্ছা, তারপরে এখন আছে কি? গদ্য ছন্দ। গদ্য স্বরছন্দ এখানে নেই। স্বরছন্দ গুলো কি জানো? স্বরছন্দ গুলো হয় ছড়া, যে আমরা পড়েছি না ছোটবেলায়, বাঘ বকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, এরকম আছে না, হাড্ডিমাডিম ডিপ। অর্থাৎ এই স্বরবৃত্ত গুলো হয় কোথায়? ছড়াতে হয়। ছড়া বলতে কি? অর্থাৎ যেগুলোতে মানে, আচ্ছা ছন্দ মানে কি বলতো? মানে সিকোয়েন্স একটা মেনটেন করা। ছন্দ মানেই কি? ছন্দ মানেই বোঝাবে মিল, বোঝাবে এটা হচ্ছে, সেটা হয় একটা মাত্রা বা হ্যাঁ, মানে রবীন্দ্রের যে গানের মিলের একটা অর্থ আর কি বোঝাবে। মানে এগুলো বিস্তারিত বলবো না আমরা। এই স্বরবৃত্ত ছন্দের মানে যেখানে টান, মনে রাখবা যে ধরো কোনো কিছু টান করতে আস্তে কম একটু সুর দিয়ে কথা বলতে হয় না। এই স্বরবৃত্ত যেহেতু গদ্যদের ছড়ায় ব্যবহৃত হয়, বাঘ একটা থেমে গেছি, বাঘ বুকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বারবার থামতে হচ্ছে না, থামতে হয়। অর্থাৎ এই স্বরবৃত্তটা হয় কি? বেঙের মতো আস্তে 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 লাভ দেয়। বুঝছো? দেখো বললাম আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আস্তে আস্তে আস্তে, তাই না? এরকম আস্তে আস্তে থামতে হয়। আর এদের ক্ষেত্রে যদি বলি বিদ্রোহী, বলবীর বল উন্নত মম শির না, কিন্তু ওই যে ওদের একটা টান অনেকগুলো না। আর তুমি আলাদা বাংলা বাংলা ছোট ছোট মিল আর কি, মানে প্রত্যেকটার সাথে একটা মিল আছে এরকম। আচ্ছা, এই গদ্য ছন্দের আছে কয়টা? গদ্য ছন্দের আছে হচ্ছে 4টা। এই 4টা মাথায় রাখবা, হচ্ছে লিখবা কিং সনুর গফ আছে, মন থাকবে না? কিং সনুর গফ আছে। কিং মানে আমি কিংবদন্তির কথা বলছি। কিং মানে আমি কিংবদন্তির কথা বলছি। তারপরে ছতে ছবি কবিতা।
ছবি কবিতা। আর নুরুদ্দিনের নুরুল নিলে নূর থেকে হচ্ছে নুরুল্লাদিনের কথা মনে পড়ে যায়। তারপরে গফ থেকে গদ্য ছন্দে, গফ থেকে হচ্ছে গদ্য ছন্দে। ফেব্রুয়ারি 1969। আর আছে থেকে নাই না, লেখক কিং থেকে, আমি কিংবদন্তির কথা বলছি। ছ থেকে হচ্ছে ছবি কবিতা, নূর থেকে নুরুল্লাদিনের কথা মনে পড়ে যায়, গ থেকে গদ্য ছন্দ, আর এই ফ থেকে মনে রাখবা ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। এই চারটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। এই চারটা হচ্ছে কোন ছন্দে রচিত? এই চারটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। আর অক্ষরবৃত্ত ছন্দ আছে কয়টা? চারটা আছে। এই চারটাটা মনে রাখার উপায় কি আমরা এখানে এখন দেখে নিচ্ছি। লেখা হয়েছে? আচ্ছা, তারপরে এখন অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত মনে রাখার উপায় লেখো অপতাশবী। মনে রাখার উপায় মনে রাখার উপায় অপতাশবী। অপতা মনে থাকবে না? কেন মনে থাকবে না? এই অপতাশবী কিংসনের গপ আছে আসমা কবি। এই অতে মনে রাখবা হচ্ছে, হ্যাঁ, অতে মনে রাখবা অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। পতে মনে রাখবা হচ্ছে পদ্মা কবিতা। আর তাতে মনে রাখবা তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে। আর সুতে মনে রাখবা কি? সুচেতনার নাম শুনছ? পড়িয়েছে, সুচেতনা। আর বিতে মনে রাখবা কি বলতো? বিদ্রোহী এখানে বললো না, এখানে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। তাইলে অপতাশবী কিংসনের গপ আছে আসমা কবি। এই তিনটা তাহলে মাথায় থাকলেই তোমার, দেখো তোমার 12টা যে আছে 12টার মধ্যে তুমি 4 4 8টা মুখস্থ রাখতে পারবা না। তারপরে ওই যেটা বাদ দিবে সেটা অন্য ছন্দে হয়ে যাচ্ছে। কোন 4টা মনে রাখবে বলো? অক্ষরবৃত্ত আর হচ্ছে মাত্রাবৃত্ত। হ্যাঁ, গদ্য ছন্দ। তাহলে এখন এই দুটো একটু মুখস্থ করো তো, দেখি আমি পরে প্রশ্ন ধরি, দেখি পারো কিনা। হ্যাঁ, এখনই। বলো তো, প্রথমেই আমি বললাম ছবি কবিতাটি কোন ছন্দে রচিত? হ্যাঁ, গদ্য ছন্দে। তাহলে প্রথমে আগে মাত্রাবৃত্ত বাদ দিবা, অক্ষরবৃত্ত বাদ দিবা, বাদ দেওয়ার পরে তাহলে গদ্য ছন্দ আসতেছে। আচ্ছা, তারপরে যদি এখন আমি বলি যে এখানে বললাম সুচেতনা, অক্ষরবৃত্ত সুচেতনা, অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দে, ঠিকই আছে। আমি যদি বলি যে বললাম যে কোনো একটা বললাম, আমি যদি বলি হচ্ছে সোনার তরী,
মাত্রাবৃত্ত। বুঝতে পেরেছো? আস্তে আস্তেই পারবা, 2বার 3বার ট্রেনিং দিলেই প্র্যাকটিস করলেই মনে থাকবে সবগুলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা একটু এই পুরুষ নিয়ে একটু কথা বলি। পুরুষ বিশেষ করে মাথায় রাখবা, কোন এখন হচ্ছে কবিতা না, কিন্তু 9 নম্বরে লেকচার আছে, পুরুষ স্থিরবাচক শব্দ আছে না, ওইটাতে আর ব্যাকরণে আর আজকে আসতেছে না, মানে আজকে যেহেতু সবাই আসেনি, ছুটি নিয়েছে, তাছাড়া তো আজকে ঐতিহাসিক ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা তো আর নেওয়া হলো না। সবকিছুই তাই না, যে বাংলা ইংরেজি একটু দেখাই দেয়, তাইলেই দেখবে যে ঐতিহাসিক হয়ে গেল। আচ্ছা, পুরুষকে আমরা ইংরেজিতে কি বলি? পারসন বলি। এই যে ইংরেজি চলে আসলো, দেখছো? তাহলে হয়ে গেল। পুরুষ ইংরেজিতে বলা হয়, একটু যে কেউ দেখাই দেবো, পুরুষ ইংরেজিতে বলা হয় কি? পারসন বলা হয়। এখন এই পারসন গুলো আমরা কত প্রকার জানি? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড, আর একটা কি? থার্ড পারসন। বাংলাতে এই 3 প্রকারকে এই বাংলাতে কে কি নামে পরিচিত বলা হয়? একটাতে বলা হয় উত্তম পুরুষ, একটাতে মধ্যম পুরুষ, আর একটাতে কি? নাম পুরুষ। এই 3 প্রকার। এখন আমরা এই গদ্য নিয়ে একটু কথা বলবো। গদ্যগুলো আমরা জানি, তোমাকে যদি আমি বলি আহ্বান, এই আহ্বান গদ্যটা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম কিভাবে বুঝলা? চলিত ভাষার সাধু ভাষার মধ্যে সম্পর্ক না, মাথায় রাখবা উত্তম পুরুষ। আচ্ছা, আমরা উত্তম মানে কি? আমি, আমরা, আমাদের, যেগুলো নিজেকে বোঝাবে সেটা উত্তম। নিজের এটাই বোঝাচ্ছে। দেখো, তাহলে উত্তম, মধ্যম এবং নাম তো বোঝো। আমি উত্তম, তুমি মধ্যম, আর যারা আসেনি তারা হচ্ছে নাম। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কোন গদ্যটি কোন পুরুষের জবানিতে লেখা, এটা মাথায় রাখবা। আচ্ছা, একজন যিনি হচ্ছে কবি, এই কবি যখন নিজে কোনো গদ্য লেখে, নিজেই একটা চরিত্র নেবে, কি করবে? নিজেই যখন চরিত্র গ্রহণ করবে, তখন সেটা উত্তম পুরুষের জবানিতে হবে। দেখো, নাম্বার 1 অপরিচিতা গল্পের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু নিজেই একটা চরিত্র নিয়েছে। কে চরিত্র? অনুপম চরিত্রটা নিয়েছে না? অনুপমটাই রবীন্দ্রনাথের কথার দ্বারা উত্থাপিত হয়েছে। তাহলে কি কবি নিজেই একটা চরিত্র ধারণ করেছে? হ্যাঁ, অনুপমের জবানিতে লিখছে। ওই জবানিটা তো লিখছে কে? রবীন্দ্রনাথ। তাই মাথায় রাখবা, কবি যখন নিজেই একটা চরিত্র ধারণ করবে এবং ওই জবানিতেই সবগুলো গল্প বিবৃত হবে, সেটাই হবে উত্তম পুরুষের জবানিতে লেখা। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন দেখো, আহ্বান গল্পের লেখককে? উত্তম পুরুষের জবানিতেই লেখা। আহ্বানও উত্তম পুরুষের জবানিতেই। কেন? আহ্বানের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর ওই যে অমর গোপালকে নিয়ে লেখা হয়েছে না, যে ওই লেখা হয়েছে, ওই চরিত্রটাকে নিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন যদি বলি বিলাসীটা কার লেখা? বিলাসী চরিত্রটা হচ্ছে নেরাকদের লেখা, কিন্তু নেরাটা লিখেছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওটা নিজে একটা চরিত্র নিয়েছে না? তাহলে হ্যাঁ, লেখো আহ্বান, অপরিচিতা, বিলাসী, রেইনকোট, এরা উত্তম পুরুষের জবানিতে লেখা। আহ্বান, বিলাসী, রেইনকোট, অপরিচিতা, এরা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছেন যে কেন উত্তম পুরুষ বলা হয়? হ্যাঁ, গল্প মানে এগুলো হচ্ছে গদ্য। যারা আপনারা অনলাইনে আছেন, আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু দ্রুত জানাবেন। শুধু দেখে গেলে হবে না, একটু জানাতে হবে। দ্রুত একটু জানান যে আপনারা বুঝতে পেরেছেন কি না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, লাভ ইউ। বুঝতে পেরেছ?
তাহলে কি কারণে বলো তো উত্তম পুরুষটা হয়? কবি নিজেই একটা চরিত্র নেয়, ওই চরিত্রের মাধ্যমেই তার কথাগুলো উত্থাপন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের একটু এখন এইগুলোর মধ্যে কিছু সাধু এবং হচ্ছে কিছু চলিত আছে। এখন এইগুলোর মধ্যে লেখো অপরিচিতা গল্পটি সাধু ভাষায় রচিত। মানে এখন আর লেখক কোন কোনগুলো হচ্ছে সাধু এবং চলিত ভাষা, এখানে আমার লেখা নাই, কিন্তু ইসের নাম দেখে দেখে আমি বলতে, ওটা লেখা হচ্ছে হ্যাঁ ওটাই লিখবো আর কি। লেখো সাধু ভাষায় রচিত, সাধু ভাষায় রচিত গদ্য, সাধু ভাষায় রচিত গদ্য লেখো বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এটা হচ্ছে এর বছর হইয়াছে। আচ্ছা লেখো তাহলে 1 নাম্বার কি পাইছি? বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন কোন ভাষায় রচিত? কোন ভাষায়? সাধু ভাষায় রচিত। তারপরে লেখো অপরিচিতা। অপরিচিতা কোন ভাষায় রচিত? সাধু ভাষায় রচিত। তারপরে লেখো বিলাসী। কোন ভাষায় রচিত? সাধু ভাষায় রচিত। বিলাসী ও সাধু ভাষায়। বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, অপরিচিতা, বিলাসী, এরা কোন ভাষায় রচিত? সাধু ভাষায় রচিত। আরো কি যেন আরেকটা আছে সাধু ভাষায়, সেটা হচ্ছে ভুলে গেলাম। আরেকটা আছে সাধু ভাষায়। বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, অপরিচিতা, বিলাসী, আহ্বান, মাসি পিসি। না, প্রথমে তো নব্য লেখক দিকের প্রতিনিবেদন। আচ্ছা ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মপরিচয়, যেটা একটা আছে যে বইটার সাথে নেই। আচ্ছা এই আপাতত এই 3টে লেখো, তারপরে যখন মনে আসে তখন বলে দেব। বুঝতে পেরেছ? এইগুলো হচ্ছে সাধু ভাষা, আর বাদ বাকি সবগুলো কোন ভাষায়? চলিত ভাষায়। আরেকটা আছে কিন্তু এখন মনে আসতেছে না। আচ্ছা হয়, ওটা দিয়ে দেবো। এটা হচ্ছে সাধু ভাষায় রচিত। আচ্ছা তাহলে এতটুকু মোটামুটি গেল। আর এখন আমরা কি দেখাই দেব, একটু দেখাই দেই। আমরা আজকে তো বাংলা লেকচারের ক্লাস নিতে চাইলাম, তা তো হলো না। অনলাইনে করে নিত, তাই না? হয়, মিস্টেক হয়ে গেল। এলোমেলো হয়ে গেছে, হয় না। কালকে এত বাংলা হবে না তো, কালকে ইংরেজি, কারণ ওই সিকোয়েন্স হিসেবে যেতে হবে। দুটো বাংলা হবে তো না, করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা হালকা একটু দেখাই দিই নাকি? দেখো তোমাদের কোনটা দেখাই দেব? সাধারণ জ্ঞানে একটু দেখাই দিই, যেগুলো আমরা ক্লাস অলরেডি করেছি। যেগুলো করেছি দেখো, এই যে আমরা এই কথাটা মনে আছে না? সোমপুর বিহার। সোমপুর বিহার কোথায় অবস্থিত? আর সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? ভারতে। সোমপুর বিহার আর সোমনাথ মন্দির এই ভারতের গুজরাটে। সোমপুর বিহার কোথায়? নওগাঁ জেলায়। আর সোমনাথ মন্দির ভারতের গুজরাটে। ভারতের গুজরাটে। আচ্ছা
আমরা কিছু দুই একটা কনফিউশন গুলো দিয়ে দেই, তাহলে আমাদের একটু মাথায় থাকবে। আমরা বললাম পদ্মাবতী, এই পদ্মাবতী একটা নাটক, পদ্মাবতী আর পদ্মরাগ, পদ্মাবতী আর পদ্মরাগ, এটা হচ্ছে পদ্মাবতী কার জানো? পদ্মাবতী নাটক, এটা হচ্ছে আলাওলেরও আছে এবং হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত, মাইকেলের, আলাওল এবং হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী। আর পদ্মরাগ কার বলতো? বেগম সুফিয়ান আর রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে গৃহ, গৃহ গৃহ, ওই সাধু ভাষার রচিত হচ্ছে গৃহ, ওই যে রোকেয়া সাখাওয়াত হোসেনের ওই সাধু ভাষা ওখানে লেখা হচ্ছে গৃহ, তাই না? ওই যে, হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে দেখো সোমপুর বিহার নওগাঁতে, সোমনাথ মন্দির ভারতের গুজরাটে। আর পদ্মাবতী নাটক আলাওল এবং মাইকেল মধুসূদন দত্তের, পদ্মাবতী হচ্ছে রোকেয়ার, রোকেয়া, রোকেয়া। এই রোকেয়ার ছদ্মনাম ছিল আরএস, আরএস মানে ছদ্মনাম, মানে রোকেয়া সাখাওয়াত হোসেন আরএস নামে লিখতো, আরএস ছদ্মনাম ছিল আরএস, ছদ্মনাম ছিল হচ্ছে আরএস। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা এই পাশে একটু, এই পাশে আমরা একটু লিখব, এখানে লিখব হচ্ছে মহাপৃথিবী, মহাপৃথিবী। এই পাশে আমরা লিখব উদাত্ত পৃথিবী, উদাত্ত পৃথিবী। এই পাশে আমরা লিখব বিপুলা পৃথিবী, বিপুলা পৃথিবী। মহাপৃথিবী, উদাত্ত পৃথিবী, বিপুলা পৃথিবী। আর একটা আছে দুই পৃথিবী, ওই যে সিনেমাতে যে বিধি তুমি বলে দাও নাকি, ও দুই পৃথিবী না? আচ্ছা, মহাপৃথিবী, উদাত্ত পৃথিবী আর বিপুলা পৃথিবী। আরেকটা আবুল ফজলের পৃথিবী নিয়ে একটা আছে, আবুল ফজলের, দেখো তো তোমাদের কারো মনে আসে কিনা, আবুল ফজলের পৃথিবী দিয়ে কি যেন একটা আছে, পৃথিবীর কথা নাকি এরকম কবিতার কথা তো। আচ্ছা, মহাপৃথিবী, উদাত্ত পৃথিবী, বিপুলা পৃথিবী। এটার এই মহাপৃথিবী লেখো জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। উদাত্ত পৃথিবী সুফিয়া কামাল, সুফিয়া কামালের লেখা। আর বিপুলা পৃথিবী আনিসুজ্জামান। মোটামুটি বুঝতে পেরেছো? আরো অনেকগুলো দেওয়া যায়, যেমন যদি আমরা যদি বলি যে ঐকতান, ঐকতানটা আচ্ছা লিখেই দিই, দুই একটা যেহেতু লিখতেইছি, লেখো একটা, লেখা হচ্ছে ঐকতান। ঐকতান এটা হচ্ছে কবিতা, ঐকতান কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ, ঐকতান কবিতা রবীন্দ্রনাথ। তারপরে লেখো ঐকতান, এটা হচ্ছে কাব্য, ঐকতান কাব্য, দিলওয়ার, দিলওয়ার, দিলওয়ার। তারপরে এখানে লিখবা সাম্য, এই সাম্য হচ্ছে কাব্যগ্রন্থ, এটা হচ্ছে বঙ্কিম,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সাম্য। চট্টোপাধ্যায় আমরা সংক্ষিপ্ত লিখে দিলাম এখানে, চট্টোপাধ্যায়। আর সাম্যবাদী কার জানো? সাম্যবাদী কাজী নজরুল ইসলামের কবিতা। সাম্যবাদী হচ্ছে কবিতা, কাজী নজরুল। আরো অনেক আছে, যেমন সীতারাম, সীতার বনবাস। আর দিও না নাকি? আর দেওয়ার দরকার নাই। সীতার বনবাস, সীতারাম। তোমাদের এইগুলো হচ্ছে কাজ, ইয়ে দিয়ে দিলাম, হোমওয়ার্ক। এই দুটো বের করে আনবা, সীতার বনবাস আর সীতারাম। না, বই করলেই পারবা। সীতার বনবাস আর সীতারাম, এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। সীতার বনবাস আর সীতারাম বের করবা যে কার কোনটা লেখা। ৭১-এর ডায়েরি, ৭১-এর দিনগুলি, ৫২-র দিনগুলো। আচ্ছা, ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল, আর ৫২-র দিনগুলো তো আমাদের বঙ্গবন্ধুর ছিল। ও আচ্ছা, কালকের যেটা কি ছিল? কালকের মারামারি যেটা, না এটা আসলে একবারে এটা কোনো কথা যে একটা স্বাধীন দেশে মানে এইভাবে মারতে পারে? একেবারে মানে দেখেই ইয়া হয়ে গেল। লেখা হয়েছে তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ, সীতার বনবাস, সীতারাম। ঠিক আছে? চণ্ডীদাস না, এগুলো বলবো না। আচ্ছা, এখন তাহলে আগামীকাল কিন্তু তোমাদের পরীক্ষা হবে কি জানো? নর ও নারীবাচক শব্দ থেকে পড়ালাম না, ওটা পড়িয়ে দেব। দেখো, হ্যাঁ, এই যে আমরা একটু আলোচনা করে দেই, নর ও নারীবাচক। এই নর ও নারীবাচকের অপর নাম হবে পুরুষ ও স্ত্রীবাচক। পুরুষ ও স্ত্রী, ৯ নম্বর লেকচার। দেখো, আবার এর নাম হবে পুলিঙ্গ। হ্যাঁ, ইংরেজিতে পড়েছে। পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ, মানে 3টা নাম হতে পারে। ইংরেজিতে পড়িয়েছি, ওই যে ইংরেজিতে বললাম না, ইংরেজিতে পড়ালাম, ওই যে কি পড়ালাম হচ্ছে জেন্ডার। হ্যাঁ, ম্যাসকুলিন ফেমিনিন পড়ালাম। হ্যাঁ, দেখো, নর ও নারীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, অপর নাম হতে পারে পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। এখান থেকে আমরা যদি এরকম করে একটু দেখি, দেখো, আমরা বললাম কামার, বললাম হচ্ছে কামার, আমরা বললাম কামারনি, আমরা বললাম কামারনি হয়। ডাক্তারনি, জেলেনি, দোপানি, ছেলে মেয়ে, এরকম হয় আর কি। কামারনি। তারপরে বললাম, তোমাদের তাহলে সহজটা দিয়ে আগে বোঝাই আর কি। আমরা বললাম যে জেলেনি। তারপরে বললাম প্রধানমন্ত্রী। তারপরে বললাম সতীন। তারপরে বললাম শিশু, তারপরে বললাম কলম। তাহলে এখান থেকে দেখো, জেলেনি, প্রধানমন্ত্রী, সতীন, শিশু, কলম, এখানে কয়টা শব্দ লিখেছি? 6টা শব্দ লিখেছি। এই নর ও নারীবাচক শব্দ আমাদের 6টা নাম জানতে হবে। কয়টা নাম জানতে হবে? 6টা নাম। একটাকে এই জেলে কি বাচক? এটা পুরুষবাচক শব্দ। যে সকল শব্দের নারীবাচক শব্দ আছে তাদেরকে পুরুষবাচক শব্দ বলে। আর এটা পাশে এটা কি? এটা স্ত্রীবাচক শব্দ। প্রধানমন্ত্রী, নারী এবং পুরুষ উভয়ই নাই, এটাকে নিত্য পুরুষবাচক বলা হয়।
কি বলা হয়? নিত্য পুরুষবাচক। অর্থাৎ যে সকল শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই, যে সকল শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই তাদেরকে বলা হয় পুরুষবাচক শব্দ। আর স্ত্রীবাচক এই সতীন, এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। যে সকল শব্দের নারীবাচক রূপ নেই তাদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। পুরুষবাচক রূপ নেই, যেটার পুরুষবাচক শব্দ সেটার নারীবাচক রূপ নেই, যেটা স্ত্রীবাচক সেটার পুরুষবাচক রূপ নেই। কারণ নিত্য স্ত্রী লিখলাম মানে ওটা শুধু স্ত্রীদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। নিত্য মানে এর কোনো পুরুষবাচক শব্দ নেই, হ্যাঁ নির্দিষ্টর মতো। সতীন, ডাইনি সতীন সৎ মাকে বলল রূপসী মানে রূপসী অরক্ষণীয়াকে ঘরে রাখা উচিত না। শাকচুন্নি যদি জানতে পারে যে সজনী ধনী এর সঙ্গে হাত মিলিয়েছে তাহলে দাইমা ও বাইজিকে ছন্দ সহকারে পড়াই দেবো, সমস্যা নেই। আচ্ছা, শিশু, শিশুটা বলতে শিশু বলতে ছেলে মেয়ে উভয়জনকেই বোঝায় না, তাহলে এটা হচ্ছে কি হবে? উভয়বাচক। আর কলমটা কি হবে বলতো? বস্তুবাচক, যাকে বলা হয় এটা ক্লিবলিঙ্গ। ওই যে নিউট্রাল জেন্ডার বলেছিলাম, বুঝতে পেরেছ? তাহলে এইখানে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, নারী ও পুরুষবাচক শব্দ আমাদের 6টা তথ্য জানতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি আসে কোনটা জানো? সবচেয়ে বেশি থাকবে এই যে এই দুইটা থেকে। নিচের কোনটি পুরুষবাচক শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এই দুইটা থেকে মোস্ট প্রশ্ন আসে, মানে বেশি প্রশ্ন আসে এই দুইটা থেকে। যেহেতু আমাদের যেহেতু আজকে প্রথম থেকে শুরু করতে পারিনি, 6টা 11 বেজে গেছে, তো আমরা এখানে রেখে দিচ্ছি। তোমরা একটু বাসায় পড়বা, বুঝছো? পড়ে আসবা, তারপরে তো আছেই। হ্যাঁ, পুরোটাই যতটুকু পারো। আচ্ছা, আগামীকালের পড়া দিচ্ছি। আগামীকাল যেহেতু আমরা ওই যে পড়লাম না, যেহেতু গদ্য মানে ছন্দগুলো নিয়ে পড়লাম, তাই আগামীকালের পড়াটা লিখে নাও। এই রুটিনের বাইরে থেকে দিলাম পড়াটা। আগামীকালের পড়াটা হচ্ছে রুটিনের বাইরে থেকে, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, পুরুষ স্ত্রী, তাহলে আগামীকালের পড়া লিখে নাও। বাংলা 9 নম্বর লেকচার না, ও বিদ্রোহী আছে 9 নম্বর লেকচারে। হ্যাঁ, সমর্থক শব্দ আছে। হ্যাঁ, আচ্ছা, 9 নম্বর লেকচারটাই পরে আসা হয়, বুঝাই দেবো না হয়। আর এগুলোতে আমি ক্লাস নিয়ে নেব, সমস্যা নেই। 9 নম্বর লেকচারই। আচ্ছা নাও, তাহলে বাংলা হচ্ছে 9 নম্বর। আগামীকাল পরীক্ষা, বাংলা 9 নম্বর লেকচার। 9 নম্বর। সমার্থক শব্দ তাহলে প্রথমে কয়েকটা পড়ে আসবা, মানে প্রথমে স্পেসিফিক ভাবে দেওয়া ছিল। ওই যে তোমাদের বললাম কে যে কয়েকদিন লেকচার, সেটা কেসে এটিএম আছে। তাহলে প্রথমে তুমি এমসিকিউ গুলো, আগে তুমি এমসিকিউ গুলো, প্রথমের এমসিকিউ যেটা আছে প্রথম 100টা এমসিকিউ পড়ে আসবে। প্রথমে 100টা। প্রথমে 100টা এমসিকিউ, তাহলে এর সাথে পড়বা। তাহলে আপাতত তাহলে এই পর্যন্তই থাক। আগামীকাল লেকচার 9 নম্বর পুরোটাই। ঠিক আছে, আজকে এখানেই শেষ।